স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে শুধু নিজের চরিত্রগুলোকে নতুনভাবে উপস্থাপন করেনি, বরং এমসিইউ এর ভবিষ্যৎ ফেজগুলোর জন্য অত্যন্ত সূক্ষ্মভাবে অনেক গুরুত্বপূর্ণ সেট আপ করে গেছে। অনেক দর্শক হয়তো এসব খেয়ালই করবেন না, কিন্তু প্রতিটি দৃশ্যর পেছনে বড় পরিকল্পনার ইঙ্গিত রয়েছে। চলুন চরিত্র ভিত্তিকভাবে বিষয়গুলো বিশ্লেষণ করি। হাল্কের প্রত্যাবর্তন। এই সিনেমায় আমরা অবশেষে স্যাভেজ হাল্ককে আবার দেখতে পাই। শেষবার তাকে দেখা গিয়েছিল অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারে, যখন থানোসের কাছে পরাজিত হওয়ার পর সে আর বেরিয়ে আসেনি। এমসিইউ এর টাইমলাইন অনুযায়ী ইনফিনিটি ওয়ার 2018, ব্র্যান্ড নিউ ডে 2028, অর্থাৎ প্রায় 10 বছর পর স্যাভেজ হাল্ক আবার ফিরে এসেছে। এদিকে ব্রুস ব্যানার আর স্মার্ট হাল্ক হতে চান না। তিনি ইনহিবিটর ব্যবহার করে স্বাভাবিক জীবন কাটাতে চাইছেন। মনে হচ্ছে তিনি অবশেষে শান্তিপূর্ণ জীবন পেয়েছেন এবং অ্যাভেঞ্জার্সের দিনগুলোকে অতীত হিসেবেই দেখতে চান। যদিও হালকার অভিজ্ঞতা তার জন্য ভয়ঙ্কর ছিল, তবুও তিনি মনে করেন জীবনে সেই অধ্যায় শেষ হয়ে গেছে। জিন গ্রে এর আগমন। এরপর আছে জিন গ্রে। সে ব্রুস ব্যানারের বাড়িতে গিয়ে তার মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। প্রথমে তাকে স্মার্ট হাল্কে রূপান্তরিত করে, তবে ধারণা করা যায় জিন জানতোই না যে ব্যানারের ভেতরে স্যাভেজ হাল্ক নামে আরেকটি ব্যক্তিত্ব লুকিয়ে আছে, কিংবা তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে কিনা। তার উদ্দেশ্য ছিল শুধু ডিওডিসিতে ঢুকে তার নিজের বোনকে উদ্ধার করা এবং ভিম্যাক্স সম্পর্কে জানা। কিন্তু ব্রুকসের মনে যে মানসিক বাধা তৈরি করা ছিল যাতে হাল্ক বের হতে না পারে, জিনের হস্তক্ষেপে সেই বাধা ভেঙে যায়। এরপরে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমরা আবার স্যাভেজ হাল্কে তার পূর্ণ শক্তিতে দেখতে পাই। স্পাইডারম্যান বনাম হাল্ক। স্পাইডারম্যান ও হাল্কের লড়াই খুব বড় না হলেও যথেষ্ট উপভোগ্য ছিল। শেষে হাল্ক যখন নিচে পড়ে যায় তখন মনে হয় সে ইচ্ছা করে নিজেকে ছেড়ে দিয়েছে। এর ঠিক আগে পিটার তাকে বলে, আমি স্পাইডারম্যান নয়, আমি পিটার পার্কার। দেখতে মনে হয় কথাটা ব্রুস শুনেছে, কিন্তু বিশ্লেষণ অনুযায়ী কথাটা আসলে হাল্কই শুনেছিল। কারণ এই কথা শোনার পর হাল্ক এক মুহূর্ত থেমে গিয়ে পিটারের দিকে তাকায়, যেন তাকে মনে করার চেষ্টা করছে। হাল্ক কি পিটারকে চিনতে পেরেছিল? এমসিইউতে টম হল্যান্ডের স্পাইডারম্যান এবং ব্রুস ব্যানার হাল্ককে কখনো একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি। তাহলে হাল্ক কীভাবে পিটারকে চিনল? সম্ভবত টনি স্টারকে শেষকৃত্য ইন গেম অফ স্ক্রিন তাদের দেখা হয়েছিল। তখন ব্রুস জেনেছিল স্পাইডারম্যান আসলে পিটার পার্কার। সিনেমার একটি দৃশ্যে পিটার ব্রুসের সামনে নিজের পরিচয় গোপন করতে নেডের নাম ব্যবহার করে। এই বিষয়টি ইঙ্গিত দেয় ব্রুস হয়তো নেডকে মনে রেখেছিল, কিন্তু হাল্কের মনে ছিল পিটার পার্কার। কমিক্সের সঙ্গে সংযোগ। কমিক্সে একটা আবেগঘন মুহূর্ত রয়েছে যেখানে স্পাইডারম্যানের পুরো পরিচয় পৃথিবী ভুলে যায় ম্যাফিস্টোর জাদুর কারণে, কিন্তু হাল্ক একমাত্র ব্যক্তি যে পিটার পার্কারকে ভুলে যায় না। হাল্ক তখন বলে, হাল্ক রিমেম্বার্স। সিনেমায় বিষয়টি সরাসরি বলা না হলেও মনে হয় নির্মাতারা ভবিষ্যতে ঠিক এই ধারণাটাই ব্যবহার করতে চাইছেন। এটি এমসিইউ এর ভবিষ্যৎ গল্পের জন্য খুব সুন্দর একটা সেট আপ হতে পারে। হাল্ককে কোথায় নেওয়া হয়? পরে জানানো হয় ব্রুস ব্যানারকে একটি সাইকোট্রিক ওয়ার্ডে পাঠানো হয়েছে, তবে বাস্তবে এটি কোনো মানসিক হাসপাতাল না যেখানে হাল্ক আটকে থাকতে পারে। সত্যি যদি হাল্ককে সেখানে রাখা হয়ে থাকে, তাহলে সেখানে ইতিমধ্যে রয়েছে রেড হাল্ক, থান্ডারবোল্ট রোজ, দি লিডার। ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড এর পোস্ট ক্রেডিট দৃশ্যে লিডার ভবিষ্যতের ইনকারশনের ইঙ্গিত দিয়েছিল। মার্ভেল চাইলে এখান থেকে ভবিষ্যতে বড় গল্প শুরু করতে পারে। সম্ভবত অ্যাভেঞ্জার্স ডুমসডে এ হাল্কের উপস্থিতি না থাকলেও সিক্রেট ওয়ার্সে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে। জিন গ্রে এর আসল পরিচয়। শেষ পর্যন্ত নিশ্চিত হয় যে সিরিজ সিং আসলে জিন গ্রে। অনেকে আগে ধারণা করেছিল যে তার ক্ষমতা কমিক্সের জিন গ্রের মতো কাজ করছে না। সিনেমায় এর ব্যাখ্যাও দেওয়া হয়েছে। জিন এখন তার ক্ষমতার একেবারে শুরুতে রয়েছে। পুরো সিনেমা জুড়ে আমরা তাকে ধীরে ধীরে শক্তিশালী হতে দেখি। জিন গ্রে কীভাবে ক্ষমতা পেল? সিনেমা এটি সরাসরি ব্যাখ্যা করে না, তবে সহজ ব্যাখ্যা হলো জিন গ্রে একজন মিউট্যান্ট। কমিক্স অনুযায়ী মিউট্যান্টদের ক্ষমতা আসে তাদের এক্স জেন থেকে। তার বোনের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে। এক্স জেন কীভাবে সক্রিয় হয়? কমিক্সে এক্স জেন সাধারণত দুই অবস্থায় সক্রিয় হয়, বয়সন্ধিকালে অথবা চরম মানসিক আঘাত পেলে। সিনেমায় ঠিক সেটাই দেখা যায়। যখন মেডাস্কার জিনকে পরীক্ষামূলকভাবে মেশিনের সামনে বসায়, তখন সে বুঝতে পারে তার বোনের শেষ টেলিপ্যাথিক বার্তা ভিম্যাক্স আসলে কী বোঝাতে চেয়েছিল। তার বোন ওই একই যন্ত্রের সামনে এত ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছিল যে তার মস্তিষ্ক প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল। সে বলতে চেয়েছিল, সেটাও ঠিকমতো তার প্রকাশ করতে পারেনি। শেষ পর্যন্ত শুধু ভিম্যাক্স শব্দটুকু বারবার পাঠাতে পেরেছিল। এই দৃশ্যটি পুরো সিনেমার সবচেয়ে অন্ধকার ও হৃদয় বিদারক মুহূর্তগুলোর একটি। জিনগের এর শক্তির বিস্ফোরণ। জিন যখন বুঝতে পারে তার বোন মারা গেছে এবং কি ভয়াবহ নির্যাতনের মধ্যে তার মৃত্যু হয়েছে, তখন তার মানসিক শক্তি হঠাৎ বিস্ফোরিত হয়।
এর আগে এক দুজন মানুষের উপর নিজের টেলিপ্যাথিক ক্ষমতা ব্যবহার করতে পেরেছিল, কিন্তু এই ঘটনার পর তার শক্তি অনেক গুণ বেড়ে যায়। সে একটি বিশাল সাইকোবাবেল তৈরি করে। এই বুদবুদের ভেতরে থাকা সবাই কার্যত জিনের মানসিক নিয়ন্ত্রণে চলে যায়। এই শক্তি ব্যবহার করে সে দি হ্যান্ড এবং নিনজাদের স্পাইডারম্যানের উপর আক্রমণ করায়। নিনজাদের আক্রমণ এত নিখুঁতভাবে সমন্বিত ছিল যে মনে হচ্ছিল তারা সবাই একটি মাত্র মস্তিষ্কের নির্দেশে কাজ করছে। যেমন আমরা নিজের হাত নাড়তে গেলে কাঁধ, কোনোয় কবজি, আঙুল একসঙ্গে কাজ করে, ঠিক একইভাবে জিন পুরো বাহিনীকে নিয়ন্ত্রণ করেছিল। এখানে একটি বড় প্রশ্ন আসে, যদি এক্সেন আগে থেকে এমসিইউতে থেকে থাকে তাহলে এতদিন কোনো মিউট্যান্ট কেন দেখা যায়নি? ভিডিওর বিশ্লেষণ অনুযায়ী মার্ভেল এর উত্তর খুব সূক্ষ্মভাবে সেট আপ করেছে। এর পুরো ব্যাখ্যা এখনও দেয়নি, শুধু ছোট্ট ইঙ্গিত রেখেছে যার সূত্রপাত একটি নির্দিষ্ট ঘটনার মাধ্যমে হয়েছে। অর্থাৎ ভবিষ্যতে সিনেমায় এই রহস্যের বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যাবে। জিন গ্রে পালিয়ে যায়। ব্রুস ব্যানারের মতো জিন গ্রেকে দি রাফটে পাঠানো হয় না, শেষ পর্যন্ত সে পালিয়ে যেতে সক্ষম হয়। এটি স্পষ্ট ইঙ্গিত দেয় যে মার্ভেল তাকে ভবিষ্যতে বড় পরিকল্পনার জন্য বাঁচিয়ে রেখেছে। বিশ্লেষণ অনুযায়ী অ্যাভেঞ্জার্স ডুমসডেতে হয়তো তার উপস্থিতি থাকবে না, কিন্তু অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার্সে তাকে দেখার সম্ভাবনা অনেক বেশি। সেখান থেকে নতুন এক্স টিমের ভিত্তি তৈরি হতে পারে। এরপর সেই চরিত্রকে এক্সম্যানের স্বতন্ত্র সিনেমায় নিয়ে যাওয়া হবে। ডিওডিসি এবং বিল ম্যাডেস্কারের পরিকল্পনা। সিনেমায় বিল ম্যাডেস্কারকে অত্যন্ত বিপজ্জনক ব্যক্তি হিসেবে দেখানো হয়েছে। সে ইনহ্যান্স হিউম্যানদের উপর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে এমন অস্ত্র তৈরি করতে চাইছে যা ভবিষ্যতের সুপারহিরো ও সুপার ভিলেনদের থামাতে পারবে। তবে বিশ্লেষকদের মতে এখানে গল্প শেষ নয়। সম্ভবত ভবিষ্যতে তাকে মিউট্যান্টদের প্রধান শত্রু হিসেবে তৈরি করা হবে। ডিওডিসি থেকে টাস্ক ইন্ডাস্ট্রিজ। কমিক্সে বিল ম্যাডেস্কার একটি অ্যান্টি মিউট্যান্ট অর্গানাইজেশন পরিচালনা করায়। সেই কারণে ধারণা করা হচ্ছে বর্তমান ডিওডিসি ধীরে ধীরে সম্পূর্ণ অ্যান্টি মিউট্যান্ট সংস্থায় পরিণত হবে। এমনকি ভবিষ্যতে এর নাম বদলে টাস্ক ইন্ডাস্ট্রিজও রাখা হতে পারে। কমিক্স পড়ার দর্শকরা জানেন টাস্ক ইন্ডাস্ট্রিজ তৈরি করেছিল সেন্টিয়াল নামে এক বিশাল রোবট, যাদের একমাত্র উদ্দেশ্য ছিল মিউট্যান্টদের ধ্বংস করা। পিটার পার্কারের ইনহ্যাবিটেটর। সিনেমায় পিটার পার্কার একটি ইনহ্যাবিটেটর তৈরি করে। প্রথমে এটি শুধু একটি প্রোটোটাইপ মনে হলেও বিশ্লেষকদের মতে ভবিষ্যতে এটি বিশাল ভূমিকা পালন করবে। কমিক্সে মিউট্যান্টদের গলায় ইনহ্যাবিটর কলার পরে দিলে তারা তাদের ক্ষমতা ব্যবহার করতে পারে না। ব্র্যান্ড নিউ ডেতে সেই প্রযুক্তি প্রথম ভিত্তি দেখানো হয়েছে। অর্থাৎ ভবিষ্যৎ মিউট্যান্টদের বিরুদ্ধে ব্যবহৃত সবচেয়ে বড় অস্ত্রের আবিষ্কারক হতে পারে পিটার পার্কার নিজেই। এটি ভবিষ্যতের এক্সম্যান গল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেট আপ। পিটার পার্কার, এমজে এবং নেড। এই সিনেমার মূল আবেগঘন বিষয় হলো নো ওয়ে হোমের পিটার যে সিদ্ধান্ত নিয়েছিল তার পরিণতির মুখোমুখি হওয়া। 4 বছর ধরে সে বাস্তবতাকে অস্বীকার করে এসেছে, কিন্তু এবার তাকে সব কিছু মেনে নিতে হয়। এমজে এর স্মৃতি। পিটার আবার এমজের সঙ্গে দেখা করায়। এমজে বুঝতে পারে পিটার তার জীবনের একজন গুরুত্বপূর্ণ মানুষ ছিল, কিন্তু তাকে মনে করতে পারে না। এই পরিস্থিতি অনেকটা স্টার লর্ড ও গামোরার মতো হয়। পুরনো অনুভূতি, কোনো অস্তিত্ব নেই, সেই স্মৃতিগুলো আর নেই। তাই এমজে জানে কিছু একটা ঘটেছিল, কিন্তু সে আগের মতো পিটারকে গ্রহণ করতে পারে না। তবুও একটা সংযোগ রয়ে গেছে। পিটার যখন চলে যায়, এমজে তাকে নিজের অ্যাপার্টমেন্টে আমন্ত্রণ জানায়। সেদিকে আমরা দেখি এমজে স্কুলের ছাদে বসে আছে, তার গলায় এখনও সে ব্ল্যাক ডায়ালের নেকলেস। সে কিছুক্ষণ সেটির দিকে তাকিয়ে থাকে, কিছু ভাবতে থাকে, তারপর হালকা করে হাসে। বিশ্লেষকদের মতে যদি পিটারের প্রতি কোনো অনুভূতি নাই থাকতো তাহলে সে হয়তো সেই নেকলেস পরতো না। এই ছোট দৃশ্যটি ইঙ্গিত দেয় সব কিছু হারিয়ে গেলেও তাদের সম্পর্ক পুরোপুরি শেষ হয়ে যায় না। নেড কি পিটারকে চিনে ফেলেছিল? পিটার ও নেডের করমর্দনের দৃশ্যটি সিনেমার অত্যন্ত আবেগঘন মুহূর্ত। অনেক দর্শকের প্রশ্ন, নেড কি সত্যি পিটারকে চিনেছিল? বিশ্লেষকদের মতে হ্যাঁ, কারণ করমর্দনের পর সূক্ষ্ম একটি মুহূর্তে নেড এর চোখ একবার দ্রুত পলক ফেলে। মনে হয় কোনো জাদুর প্রভাব ভেঙে গেছে। তারপর সে বলে পিটার। তার কণ্ঠস্বর এমন ছিল যে হঠাৎ করে সে পিটারকে চিনে ফেলেছে। এই ছোট দৃশ্যটি সহজে চোখ করিয়ে যেতে পারে, কিন্তু ভবিষ্যতের গল্পের জন্য এটি বড় ইঙ্গিত হতে পারে। সিনেমার সবথেকে চমকপ্রদ মুহূর্তগুলোর একটি আসে যখন পানিশার বা ফ্রাঙ্ক ক্যাসেল স্পাইডারম্যানকে গুলি করে। সেই মুহূর্তে মনে হয়েছিল মার্ভেল সত্যিই হয়তো পিটার পার্কারকে মেরে ফেলবে। যদি এমন হতো তাহলে অ্যাভেঞ্জার্স ডুমসডে তার অনুপস্থিতির ব্যাখ্যাও পাওয়া যেত, তবে শেষ পর্যন্ত সেটি হয়নি। এই দৃশ্যটি আসলে একটি বিখ্যাত কমিক্স প্যানেলের প্রতি শ্রদ্ধা, যেখানে ফ্রাঙ্ক ক্যাসেল আহত স্পাইডারম্যানকে কাঁধে তুলে নিয়ে যায় এবং তার জীবন বাঁচানোর চেষ্টা করে। হাসপাতালে কি ঘটেছিল? পিটারকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে একটি প্রশ্ন আসে, তার আসল পরিচয়কে প্রকাশ পেয়ে গেল? বিশ্লেষণ অনুযায়ী হ্যাঁ, অন্তত হাসপাতালের ডাক্তার, সার্জন, নার্স, চিকিৎসা কর্মীরা পিটারের মুখ দেখেছেন, কারণ পানিশারের গুলি তার শরীর ভেদ করে বের হয়নি। অপারেশনের মাধ্যমে সেগুলি বের করতে হয়েছে, আর অস্ত্রোপচার করার জন্য স্পাইডারম্যানের মুখোশ খুলতেই হয়েছে। জিন গ্রে কীভাবে পিটারকে বাঁচিয়েছিল? সিনেমায় বলা যায় জিন গ্রে নিজের মানসিক শক্তি ব্যবহার করে পিটারকে বাঁচিয়ে রেখেছিল।
তবে ঠিক কীভাবে সেটা করেছে সিনেমায় স্পষ্ট ব্যাখ্যা করেনি। সম্ভবত সে পিটারের মস্তিষ্ক সচল রেখেছিল, অথবা তার শারীরিক কার্যক্রম মানসিকভাবে নিয়ন্ত্রণ করেছিল। বিশ্লেষকদের মতে চিকিৎসা প্রযুক্তি দিয়ে অনেক কিছু সম্ভব ছিল, তাই জিনের ক্ষমতা ব্যবহারের পেছনে যুক্তি পুরোপুরি পরিষ্কার নয়। ফ্রাঙ্ক ক্যাসেল আর পিটারের কথোপকথন। পিটার সুস্থ হওয়ার পর ফ্রাঙ্ক ক্যাসেলের সঙ্গে তার বেশ কিছু মজার কথোপকথন হয়। এরপর একটি আবেগঘন দৃশ্য দেখা যায়। পিটার হাসপাতাল থেকে বের হয়ে সাধারণ মানুষের মাঝ দিয়ে হেঁটে যায়। চারপাশে মানুষজন স্পাইডারম্যানকে সম্মান জানাচ্ছে। ছোট্ট শিশু পিটার দেখে তাকে ইশারা করে। এই দৃশ্য বোঝায় যে সবাই স্পাইডারম্যানকে ভালোবাসে, যদিও পিটার পার্কারকে কেউ চেনে না। পিটার এবং জিন একে অপরকে বদলে দেয়। বিশ্লেষকদের মতে জিন পিটারকে সাহায্য করেনি, পিটারও জিনের জীবন বদলে দিয়েছে। পিটারের স্মৃতি ও তার বন্ধুদের ভালোবাসা দেখে জিন বুঝতে পারে মানুষের জীবনের সবথেকে সম্পর্ক, বন্ধুত্ব, ভালোবাসা কতটা গুরুত্বপূর্ণ। এই উপলব্ধি ভবিষ্যতে তাকে একজন সত্যিকারের এক্সম্যান হওয়ার পথে এগিয়ে নেবে। আর যখন ভবিষ্যতে ফিনিক্স ফোর্স তার শরীরে দখল করবে, তখন এই মানবিক দিকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পিটারের নতুন শক্তি। সিনেমার ট্রেলারে দেখানো হয়েছিল পিটার পার্কের নতুন ক্ষমতা বিশাল পরিবর্তন আনবে, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় এই শক্তি মূলত একটি বড় মুহূর্ত তৈরি করার জন্য ব্যবহার করা হয়েছে। এখন পর্যন্ত এর বড় কোনো প্রভাব আমরা দেখিনি। বিশ্লেষকদের মতে এই ক্ষমতার আসল গুরুত্ব সম্ভবত সিক্রেট ওয়ার্সে বোঝা যাবে, বিশেষ করে যখন পিটারের সঙ্গে ভেনমের সাক্ষাৎ হবে। পানিশারের নতুন রূপ। সিনেমায় পানিশারকে আগের থেকে অনেক বেশি হালকা ও রসিকভাবে দেখানো হয়েছে। বিশ্লেষকদের মতে এই চরিত্রটির একটি সতেজ উপস্থাপন। তবে একটি ছোট অসঙ্গতির কথাও বলা হয়েছে। ফ্রাঙ্ক ক্যাসেল পিটারকে বলে, আমি আগে কখনো কারোর জন্য গুলি খাইনি, কিন্তু ডেয়ারডেভিল সিরিজে ম্যাট মার্ডরক ইতিমধ্যে অন্য একজনকে বাঁচাতে গুলি খেয়েছিল। তাই এই সংলাপটি কিছুটা অদ্ভুত মনে হয়েছে। পোস্ট ক্রেডিট দৃশ্যের আসল অর্থ। অনেকে পোস্ট ক্রেডিট দৃশ্যটাকে অপ্রয়োজনীয় বলছেন, কিন্তু বিশ্লেষকদের মতে এটি পুরো সিনেমার সবথেকে গুরুত্বপূর্ণ সেটআপ। আমরা দেখি স্পাইডি ট্রাকার অ্যাপ প্রথমে পৃথিবীর কুইন্সে স্পাইডারম্যানকে ট্র্যাক করছে, এরপর ক্যামেরা ধীরে ধীরে পৃথিবীর বাইরে চলে যায়, অর্থাৎ ট্রাকটিতে একটি ছোট্ট গ্লিচ দেখা যায়। তারপর দেখা যায় আরেকজন স্পাইডারম্যান মহাকাশের কোথাও অবস্থান করছে। কে এই স্পাইডারম্যান? সব থেকে বড় প্রশ্ন এখানে। এটি সম্ভবত টম হল্যান্ডের স্পাইডারম্যান নয়, কারণ ট্রাকার পৃথিবীতে টম এর অবস্থান শনাক্ত করেছিল। তাহলে মহাকাশে থাকা স্পাইডারম্যান কে? সম্ভবত তিনটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। অ্যান্ড্রু গ্রাফোল্ডের স্পাইডারম্যান সবথেকে সম্ভাব্য ধারণাগুলোর একটি। টবি এর স্পাইডারম্যান এটাই সমান সম্ভাবনাময়। মাইলস স্পাইডারম্যান এটাও সম্ভব। যদি অ্যাভেঞ্জার্স ডুমসডে নস্টালজিয়াকে কাজে লাগাতে চাই, তাহলে নতুন মাইলসের বদলে টবি বা অ্যান্ড্রুকে ফিরিয়ে আনার সম্ভাবনাই বেশি। মাইলসকে হয়তো সিক্রেট ওয়ার্সের লাইভ অ্যাকশনে পরিচয় করানো হবে। গ্লিসের অর্থ কী? ট্রাকের গ্লিস সম্ভবত একটি ইনকারশনের ইঙ্গিত, অর্থাৎ দুটি ভিন্ন মহাবিশ্ব একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। কোন একটি স্পাইডারম্যানের পৃথিবী ধ্বংস হয়ে গেছে, সে এখন মহাকাশে, অনেকটা ইনফিনিটি ওয়ারের থরের মতো। শেষ শুধু একটি বাক্য লেখা আসে, স্পাইডারম্যান উইল রিটার্ন। কিন্তু কোথায় ফিরবে? কোন স্পাইডারম্যান ফিরবে? টম হল্যান্ড, অ্যান্ড্রে, টবি, নাকি সম্পূর্ণ নতুন কেউ? সিনেমা এই প্রশ্নের কোনো উত্তর দেয় না, শুধু এটুকু নিশ্চিত করে অ্যাভেঞ্জার্স ডুমসডে কিংবা পরবর্তী বড় এমসিইউ ইভেন্টে অন্তত একজন স্পাইডারম্যান অবশ্যই ফিরে আসবে।